আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের সীমাহীন চাওয়ার কারণেই ভেস্তে গেছে আলোচনা, দাবি ইরানের। তেহরানের কঠোরতাকে দুষছে ওয়াশিংটন, কূটনৈতিক পথ বন্ধ হয়নি, ইঙ্গিত দুপক্ষের। সশস্ত্র বাহিনীর দরবারে প্রধানমন্ত্রী তারেক রহমান আধুনিক সরঞ্জামের পাশাপাশি কৌশলগত জ্ঞান অর্জনের তাগিদ, জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি। জ্বালানি নিয়ে হাহাকার কাটছেই না, প্রচন্ড গরমে ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষায় বিরক্ত গ্রাহক, অনেক জায়গায় বন্ধ পাম্প। দুবাই হংকং নয়, আবারও সুইস ব্যাংকগুলোকে নিরাপদ ভাবছেন এশিয়ার ধনীরা। বাংলাদেশ থেকে অর্থ পাচার রোধে নজর দেওয়ার তাগিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। চুক্তি সমঝোতা ছাড়াই আলোচনার টেবিল ছাড়লেন যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিরা। তেহরানের অভিযোগ, ইসলামাবাদের বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার অজুহাত খুঁজছিল ওয়াশিংটন। তাদের অবাস্তব দাবি দেওয়ার কারণেই শান্তি কাঠামো তৈরি করা যায়নি, যুদ্ধ করে যা পায়নি আলোচনার টেবিলে তা পেতে চেয়েছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগও করে। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের দাবি, ওয়াশিংটন সর্বোচ্চ চেষ্টা করলেও শর্ত মানেনি তেহরান। তবে এখনও কূটনীতির পথ বন্ধ হয়নি, ইঙ্গিত দিয়েছে দুপক্ষই। রাত পার হয়েছে আলোচনার টেবিলেই। পাকিস্তানের মধ্যস্থতায় 4.5 দশক পর মুখোমুখি বসেছিলেন যুক্তরাষ্ট্র ইরানের হাই প্রোফাইল ব্যক্তিত্বরা। বৈঠক দ্বিতীয় দিনে গড়ানোর খবর দিয়েছিল সংবাদ মাধ্যমগুলো। এরই মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সংবাদ সম্মেলন জানালেন, টানা 21 ঘণ্টা আলোচনার পরও মূল ইস্যুগুলোতে একমত হতে পারেননি নেতারা। তার দাবি, যথেষ্ট নমনীয় হয়ে সেরা প্রস্তাব দিয়েছিলেন তারা। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের কাছে চেয়েছিলেন স্পষ্ট অঙ্গীকার, তবে শর্ত মানতে রাজি হয়নি ইরান। আমরা রেড লাইনগুলো স্পষ্ট করেছি, কোন বিষয়গুলো মানিয়ে নেব এবং কোনগুলো নয়। তারা আমাদের শর্ত মেনে না নেয়কে বেছে নিয়েছে। আমরা পারমাণবিক কর্মসূচি ইস্যুতে ইরানের কাছ থেকে ইতিবাচক অঙ্গীকার চেয়েছি। এটাই প্রেসিডেন্ট ট্রাম্পের মূল লক্ষ্য ছিল। আন্তরিকভাবেই আলোচনা করেছি, খুব সোজা সাপটা প্রস্তাব দিয়েছি, যা ছিল আমাদের তরফ থেকে চূড়ান্ত এবং সেরা অফার। আমরা বেশ নমনীয়ই ছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো সমাধান হয়নি। ইরানের দাবি, যুদ্ধের ময়দানে হেরে যাওয়ার পর মুখ রক্ষার প্রয়োজনে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র। আগেই পালানোর পথ খুঁজছিল তারা, তাই অবাস্তব উচ্চাভিলাষী শর্ত দিয়েছে ওয়াশিংটন, যা প্রত্যাখ্যান করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, এক বৈঠকেই চুক্তির প্রত্যাশাও করেনি কেউ। 40 দিনের যুদ্ধের পর এই স্মার্ট প্রযুক্তি নির্ভর দ্রুত প্রতিক্রিয়াশীল সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চায় বর্তমান সরকার। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের প্রতি অবিচল আস্থাই হবে বাহিনীর ভিত্তি। সশস্ত্র বাহিনীর দরবারে অংশ নিয়ে এসব কথাই বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, নিজস্ব প্রযুক্তিতে সামরিক সরঞ্জাম ও গোলা বারুদ তৈরির পরিকল্পনা আছে সরকারের। রাজনৈতিক কারণ কিংবা অন্যায়ভাবে বাহিনীর কারো প্রতি অবিচার করা হলে সরকার যথানিয়মে প্রতিকার করবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। জানান, স্বাক্ষরিত জুলাই সনদ যথাযথভাবে বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। পিতা সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমান, সেই সূত্রে সেনা পরিবারেরই সন্তান তিনি। সুশৃঙ্খল পরিবেশেই কাটিয়েছেন শৈশব কৈশোর। তবে এবার সম্পূর্ণ ভিন্ন আবহ। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে সশস্ত্র বাহিনীর দরবারে তারেক রহমান। বক্তব্যেও ফেলে আসা দিন আর বর্তমানের দায়িত্বশীল অনুভূতির রেশ। আজ আমি আপনাদের সামনে সেনা নিবাসে এই দরবারে যখন দাঁড়িয়েছি, তখন আমার মা, বাবা, একমাত্র ভাই আর আমাদের মাঝে নেই। এমনকি আমাদের সকলের স্মৃতি বিজড়িত সেনানিবাসের বাড়িটিও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে। ফোর্সেস গোলের প্রাথমিক ধারণা বাস্তবায়ন সহ সেনা, নৌ ও বিমান বাহিনীর উন্নয়ন অগ্রগতিতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গৃহীত নানান কর্মকাণ্ড আর উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী। 2025 সালের 21শে নভেম্বর প্রচণ্ড অসুস্থতা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে হুইল চেয়ারে করে তিনি সেনানিবাসে উপস্থিত হয়েছিলেন। একদিন পরেই তিনি হসপিটালে অ্যাডমিট হয়েছিলেন এবং সেখান থেকে তিনি আর ফিরে আসেননি। এটিই ছিল তার জীবনের সর্বশেষ। জ্বালানি তেল নিয়ে দেশের বিভিন্ন জেলায় ভোগান্তি কমছেই না।
পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা অনুযায়ী তেল। এতে ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মাঝে। আবার সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক পাম্প। পেট্রোল আর অকটেনের সংকটই বেশি, চাহিদা অনুযায়ী মিলছে না ডিজেলও। সবচেয়ে বেশি সংকট রংপুর বিভাগে। জ্বালানি তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন গ্রাহকরা। ফিলিং স্টেশন মালিকদের দাবি, ডিপো থেকে যে পরিমাণ তেল মিলছে তা চাহিদার তুলনায় অনেক কম, ফলে কয়েক ঘন্টার মধ্যেই ফুরিয়ে যাচ্ছে মজুত। অন্যদিকে গ্রাহকদের অভিযোগ, ব্যক্তি পর্যায়ে মজুতদারির পাশাপাশি অসাধু ব্যবসায়ীরাও অবৈধভাবে তেল মজুত করছে, ফলে সংকট কাটছে না। খুব একটা অশান্তির মধ্যে আমরা আছি। এই লাইন খাড়া লাগে, 5-7 ঘন্টা করে লাইন খাড়া লাগে, লাইন খাড়ি তেল পাইতেছি না। কর্মসংস্থান ফেলে এখানে ঘন্টার পর ঘন্টা, 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পুরো থাকা লাগে। আমাদের ডিউটি আছে, বসের ডিউটি আছে, সবাই মিলে একটু বোধ করতেছে, একবারে খুব বিরক্ত ফিল করতেছে সবসময়। মনে হচ্ছে সেভ করতে, বা যেখানে জামে পড়লো ওখানে স্টার্ট বন্ধ রাখতো, ওরকম অনেক কিছু তেল সেভ করার জন্য। রাত 10টার পর থেকেই বন্ধ রয়েছে, যেমনটি এখানকার সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ এবং তারা বলছেন যে আজ সন্ধ্যা 7টার নাগাদ আবার এখানে তেল আসবে। এবং আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে সেই গতকাল রাত থেকেই কিন্তু দীর্ঘ সারি এখানে তৈরি হয়েছে, যারা কিনা এখানে তেল নিতে এসে। হংকং কিংবা সিঙ্গাপুর নয়, এশিয়ার নব্য ধনীরাও অর্থ সম্পদ গোপন করতে ঝুঁকছেন দীর্ঘদিনের ভরসাস্থল সুইজারল্যান্ডের দিকে। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এশীয় ধনাঢ্যদের হংকং বা দুবাই যাওয়ার কথা, কিন্তু সুইস ব্যাংকগুলোকেই তারা বেশি নিরাপদ মনে করছেন। কেন এই পুরনো আস্থার পুনর্জাগরণ? আর বাংলাদেশ থেকেই বা কিভাবে রোধ করা সম্ভব অর্থ পাচার? বিশ্বজুড়ে অস্থিরতা যত বাড়ছে, ততই বাড়ছে নিরাপদ আশ্রয়ের খোঁজ। একসময় এশিয়ার ধনীদের প্রথম পছন্দ হংকং বা সিঙ্গাপুর হলেও এখন সেই স্থান দখল করে নিচ্ছে সুইজারল্যান্ড। ব্যাংকিং খাতের কঠোর গোপনীয়তা আর আইনি সুরক্ষার কারণে এশিয়ার অতি ধনীরা তাদের বিপুল সম্পদ সুইস ভল্টে জমা করছেন। বস্টন কনসাল্টিং গ্রুপের তথ্যমতে 2024 সালে সুইজারল্যান্ডে অফশোর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে $2.74 ট্রিলিয়ন। সংশ্লিষ্টরা বলছেন 2019 সালে হংকংয়ের নিরাপত্তা আইন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এশীয়রা সম্পদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। আপনি যেমন সুইজারল্যান্ডের কথা বললেন, সুইজারল্যান্ড কিন্তু আসলে এই যে ফাইন্যান্সিয়াল সিস্টেম ওয়াইজ একটি স্টেবল দেশ, এটি আজকে একদিনে হয়নি। এটি আপনি যদি হিস্ট্রি হাঁটেন দেখবেন যে গত 100 বা 150 বছর ধরে সুইজারল্যান্ড তাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমের প্রেডিক্টিবিলিটি বলেন, স্টেবিলিটি বলেন, ফরেক্স রিজার্ভের কথা বলেন, ইন্টারেস্ট রেটের কথা বলেন, এই সকল অ্যাসপেক্টে বারবার